প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আজকে আমি একা কথা বলবো না, দ্বৈতভাবে কথা বলবো। আজকে আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন 26 যে নির্বাচনের কথা আপনি বলছেন, এটা আসন বন্টনের নির্বাচন, যেটাকে আপনি অন্যভাবে বলতে পারেন নির্বাচন নয়, প্রহসন। আসন ভাগাভাগি অলরেডি ফাইনালাইজের পর্যায়ে চলে গেছে, চূড়ান্ত পর্যায়ে। জামায়াতে ইসলামকে 80 আসন অলরেডি দেওয়ার জন্য হাতে পায়ে ধরে বসে আছে। অবশেষে আমাদের ওই সন্দেহটাই সঠিক হলো। জামাত আমিরকে ব্ল্যাকমেইল করা হয়েছিল। আমরা নির্বাচনের দিন সন্ধ্যা 7টা সাড়ে 7টা পর্যন্ত এক ধরনের ফলাফল পাচ্ছিলাম। হঠাৎ করে কি যেন হলো, মনে হলো যে পৃথিবী একেবারে থমকে গেছে, আকাশ বাতাস সবকিছু স্তব্ধ হয়ে গেছে। এরপরে রাত 10টার দিকে গিয়ে আবার সচল শুরু হলো। এই সচল যখন শুরু হলো তখন একের পর এক শুধু বিএনপি বিএনপি আর বিএনপি। তার আগে আমরা দেখেছি প্রায় সমস্ত জায়গায় একরকম চিত্র, আর এরপরে গিয়ে মিডিয়া সম্পূর্ণ তার উল্টো চিত্র দেখানো শুরু করলো। এরপরে তো একের পর এক বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজগুলো আমাদের সামনে এসেছে, তারপরে তথ্য প্রমাণগুলো আমাদের সামনে এসেছে। আর আজ খোদ জামাত আমির তিনি ফাঁস করে দিলেন, তাকে যে ব্ল্যাকমেইল করা হয়েছিল, কেন তিনি ওই ফলাফল মেনে নিলেন এবং সেখানে জামাতের অবস্থান কি ছিল পরিষ্কার হয়ে গেছে। তাহলে আমরা আসেন বিষয়টা একটু খুলে আলাপ করার চেষ্টা করি কি হয়েছে। আজকে আমেরিকা প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ইলিয়াস হোসেন তার ফেসবুক ওয়ালে তিনি একটি পোস্ট দিয়েছেন, ফটোকার্ড দিয়েছেন। সেই ফটোকার্ডের যে ভাষা, তাতে আমাদের কাছে এটি প্রতীয়মান হচ্ছে, অর্থাৎ ওই কার্ডের ভাষা অনুযায়ী জামাত আমির তাকে ফোন করে বলেছেন, ইলিয়াস মনে কষ্ট নিও না, আমাকে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ফোন করে জানানো হলো আপনি যদি এইটা মেনে না নেন তাহলে দেশ গৃহযুদ্ধের দিকে চলে যাচ্ছে। আওয়ামী লীগ এবং বিএনপি একত্রিত হয়ে আপনাদেরকে এইভাবে একেবারে সমূলে ধ্বংস করে ফেলবে এবং ডিপ স্টেটের কেউ মেনে নিতে চাচ্ছে না। ফলাফল তো যা হবার সেটা আপনি বুঝতেই পারছেন, হয়ে গেছে, আপনারা ক্ষমতায় চলে এসেছেন। কিন্তু এই অবস্থায় এখন যদি আপনারা এইটা ছেড়ে না দেন তাহলে দেশের এই পরিস্থিতি হবে। বলেন, এমতো অবস্থায় আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি আপনি হলে কি করতাম? বা জামাত আমিরকে যে কথাটি বলা হলো, জামাত আমির তখন তিনি অন্য কোনো চিন্তা করেন নাই, তিনি ক্ষমতার চিন্তা করেন নাই, তিনি দেশের মানুষের কথা চিন্তা করে, যে এই সবেমাত্র কয়েকদিন আগে একটা রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি, আমাদের হাজার হাজার পঙ্গুত্ব বরণ করেছে, আমাদের কয়েক হাজার সন্তান জীবন দিয়েছে। এখন যদি ক্ষমতার কারণে, গদির কারণে আমি আমার সন্তানদেরকে, সন্তান তুল্য আমার এই ছেলে মেয়েদেরকে আবার যদি মৃত্যুর দিকে ঠেলে দেই, তাহলে এটি দরকার নেই, আমার ক্ষমতার দরকার নেই। আমি এই বিষয়টি, আপনারা আমার ভিডিও আগে যারা দেখেছেন, আগের ভিডিওটি, আমি সেখানে এই কথাটি বলেছি যে জামাত আমির যে সাংবাদিক সম্মেলন করলেন রাত 9টা 10টার দিকে, এই সাংবাদিক সম্মেলনে তার যে মুখাবয়ব ছিল এটি খুব বেশি স্বাভাবিক ছিল না। উদ্বেগ, উৎকণ্ঠা এবং ভয়ের একটা চিহ্ন তার মুখের ভিতরে আমরা দেখতে পেয়েছি। তখনই আমাদের কাছে মনে হচ্ছিল যে সামথিং রং, কোনো কিছু হয়েছে, নিশ্চয় এর পিছনে কোনো ঘটনা ঘটেছে, না হলে এমনটি হবার কথা নয়। তিনি একেবারে কোনো কথা না বলে মেনে নিলেন, নীরবে মেনে নিলেন। এমনকি বিরোধী দল হলে কমপক্ষে তো একটু আস্ফালন করে, একটু হুঙ্কার হুম্বি তম্বি এগুলো করে, তিনি তাও করলেন না, এইভাবে একেবারে নীরবে মেনে নিলেন। তার মানে অবশ্যই এখানে কোনো কিছু ঘটেছে, সেটি আজকে প্রমাণিত হলো। তিনি বলেছেন, আমরা আসলে এগুলো তো চাপা থাকে না, কারণ বাংলাদেশের মানুষ আমরা দেখেছি এই নির্বাচনের আগে জামাত ইসলামকে যেভাবে গ্রহণ করেছে,
মানুষ ট্রেনে, লঞ্চে, স্টিমারে, ট্রেনের ছাদে করে বাড়ি গেছে, আর দাঁড়িপাল্লার স্লোগান দিতে দিতে বাড়ি গেছে, মিছিল করতে করতে বাড়ি গেছে। শোবিজের তারকা থেকে শুরু করে, টিকটকার থেকে শুরু করে, যারা পোশাক পরতে চায় না, পোশাক পরা, পোশাক না পরা, প্রত্যেকেই জামাতের পক্ষে তারা উঠে পড়ে লেগেছিল। তারা একটা ব্যবস্থাকে, একটা সিস্টেমকে, দীর্ঘদিন ধরে চলে আসা একটা সিস্টেমকে ভেঙে চুরে নতুন একটা বাংলাদেশ গড়ার জন্য তারা জামাতকে বেছে দিয়েছিল। এছাড়া তাদের আর হাতে কোনো অপশন ছিল না। সেই মানুষের আশা আকাঙ্ক্ষা এইভাবে কেড়ে নেওয়া হয়েছে ব্ল্যাকমেইল করে। এখন এখানে আমাদের একটু কষ্ট হতে পারে, একটু রাগ হতে পারে যে কেন জামাত আমির এই কাজটি করলেন। তিনি ডাক দিতেন, তিনি বলতেন, আমরা ঝাঁপিয়ে পড়তাম, আবার প্রয়োজনে রক্ত দিতাম। হ্যাঁ, এটি আমাদের আবেগ থেকে বলা খুবই সহজ, এটি আমার কাছেও এটি মনে হচ্ছে, কিন্তু বৃহত্তর দৃষ্টিতে যদি চিন্তা করি, তাহলে চিন্তা করুন তো জামাত আমির এখানে কত বড় বীরত্বের এবং মহত্বের পরিচয় দিয়েছেন। তার কাছে ক্ষমতা কিছু নয়। আর অপরদিকে আমরা যারা বাংলাদেশের মানুষকে নিয়ে রাজনীতি করতে চায়, তাদের কি চরিত্র দেখলাম? আমরা দেখেছি ক্ষমতার জন্য আওয়ামী লীগের চরিত্র আমরা দেখেছি। তারা মানুষ হত্যা করতেও বিন্দুমাত্র দ্বিধা করে নেই। বাংলাদেশের, তাদের নিজ দেশের মানুষের বুকে গুলি চালাতে, পাখির মতো গুলি চালাতেও তারা দ্বিধা করে নেই। আবার ঠিক আরেকটি দল, তারাও এ ব্যাপারে বিন্দুমাত্র কার্পণ্য করে নেই, শুধুমাত্র ক্ষমতার কারণে তারা এইভাবে ব্ল্যাকমেইল করলো একটা দলকে। তাহলে তারা এদেশের মানুষের কি সেবা করবে? শুরু থেকেই তো আমরা দেখতে পাচ্ছি একের পর এক বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজির নতুন সংজ্ঞা, ভাষা নিয়ে একটা শয়তানি শুরু করেছে প্রথম আলো গং। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ডাক্তার, কি নাম যেন, তরিক মঞ্জুর, তাকে আর তরিক মঞ্জুর বলে ডাকা যাবে না, তার নাম হচ্ছে তরিক মানে পথ, আর মঞ্জুর মানে অনুমোদিত। তাহলে তাকে অনুমোদিত পথ এই নামে আমরা ডাকবো, তাকে আর তরিক মঞ্জুর বলে আপনারা কেউ ডাকবেন না। এই কাজটি করেছে প্রথম আলো। প্রথম আলোকে মতিউর রহমান, মতিউর শব্দের বাংলা হচ্ছে আজ্ঞাবহ। তাহলে এই অনুমোদিত পথ আর আজ্ঞাবহরা এই ইনকিলাব, জিন্দাবাদ, আজাদি, এই শব্দগুলো তাদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। এই শব্দগুলো নিয়ে তাদের ব্যাপক ভয় তো হওয়ারই কথা, কারণ এই শব্দগুলোর এত ওজন, এত ভার, যে এর ভার সইতে না পেরে তাদের যে আদি গুরুমাতা পালিয়ে চলে গেছে তার উৎস মূলে। এখন যারা তার চেলাপেলা আছে, এই প্রথম আলো গংরা তো বুঝতে পেরেছে যে এই শব্দগুলো যেভাবে বাংলাদেশে চর্চিত হচ্ছে, এইভাবে চর্চিত হতে থাকলে তাদের যে শয়তানির যে আখড়া, এই আখড়া আর বেশি দিন টিকে থাকবে না। এদেশের মানুষ তাদের শয়তানির আখড়াটা ধরে ফেলেছে, যার কারণে এখন তারা ওই ভয় থেকে, ওই আশঙ্কা থেকে এখন এই শব্দগুলোর পিছনে লেগেছে যে এই জাতীয় শব্দগুলো বলা যাবে না। এদের সাথে গা মিলিয়ে বিএনপির একজন মন্ত্রীও, নাম বললাম না আমি সঙ্গত কারণেই, তিনিও ভয়ে প্রকম্পিত হয়ে গেছেন যে এই শব্দগুলো বাংলা ভাষার জন্য অশনি সংকেত, বা তার ভাষায় আরো কঠিন করে বলেছেন, আমি আর অত কঠিন করে বললাম না। একদিকে শব্দের ভয় পাচ্ছেন, অন্যদিকে একটা রাজনৈতিক দলকে ব্ল্যাকমেইল করে বাংলাদেশের মানুষ যাদেরকে মনোনীত করেছে, যাদেরকে নির্বাচিত করেছে, তাদেরকে ব্ল্যাকমেইল করে এই যে ক্ষমতা দখল করা। আর এইটা যে হবে, এইটা 25 নভেম্বর 2025 সালে অস্ট্রেলিয়া প্রবাসী কন্টেন্ট ক্রিয়েটর বনিয়া আমিন, যিনি সারা পৃথিবীতে ঘুরে বেড়ান, তিনি একেবারে, আমি হতবাক হয়ে গেলাম কিভাবে এত নিখুঁত ভাবে তিনি এই কথাটি বললেন। জামাতে ইসলামকে সেদে দিল, এবার আসবে না, এরা বসবে না, এরা বসতে চাইবে না। যে গোলাম কাদের, এ হচ্ছে মহা বিশ্ব বেহায়া, নির্লজ্জ, দালাল, চাটুকার। এই সেই গোলাম কাদের, হিজড়া কাদের 2026-এ যে নির্বাচনের কথাটি বলছেন, এটা আসন বন্টনের নির্বাচন, যেটাকে আপনি অন্যভাবে বলতে পারেন নির্বাচন নয়, প্রহসন। আসন ভাগাভাগি অলরেডি ফাইনালাইজের পর্যায়ে চলে গেছে, চূড়ান্ত পর্যায়ে। জামায়াতে ইসলামকে 80 আসন অলরেডি দেওয়ার জন্য হাতে পায়ে ধরে বসে আছে। 80 আসন, 80, যেটাকে ইংরেজিতে বলা 80 সিটস। আর চিলড্রেন পার্টি, যেটা ন্যাশনাল চিলড্রেন পার্টি, তাদেরকে 8টা সিট এখনো পর্যন্ত কনফার্ম করে রেখেছে। আর বিএনপিও চাইছে মেজরিটি তারা পাওয়ার নিতে। তবে আবার বলে রাখছি, যিনি ক্ষমতায় আসুন, জামায়াতে ইসলাম, তারা হবে ওয়াচ ডগ। এই ওয়াচ ডগ বলতে অনেকে হয়তো বুঝবে না, যে ক্ষমতার পেছনে যে মুগুর যে হাতে থাকা, এই মুগুরধারী হবে জামায়াতে ইসলাম। সুতরাং যারা আসবে 2026-এ, এটা একটা মিক্সড কাইন্ড অফ
এটা মিক্সড একটা কিছু আসবে। আর আমি আগেও বলেছিলাম আমি আগেও বলেছিলাম জামায়াতে ইসলামকে যদি মেজরিটি দিয়েও এবার ক্ষমতায় বসানো হয়, জামায়াতে ইসলাম ইজ টু স্মার্ট, ভেরি স্মার্ট। জামায়াতে ইসলামকে সেদে দিল এবার আসবে না, এরা বসবে না, এরা বসতে চাইবে না। বাট 2028 জামাতকে পায়ে ধরে সেধেই তাকে দিতে হবে। কারণ এই যে ট্রানজিশনাল পিরিয়ড, এই যে 2026 এবং 2028, এই 2 বছরের যে মাঝখানে যে ট্রানজিশন, যে সরকার আসবে সেই সরকার তার কাঁধে কিছু কলঙ্ক, কিছু দায়ভার, কিছু ব্যর্থতা নিয়েই তারা বিদায় হবে। তারপর হবে আসল নির্বাচন। তো বনিয়ামিন এই কথাগুলো কবে বলেছে? 25 নভেম্বর 2025 সালে। এত নিখুঁত ভবিষ্যৎবাণী এটি করা সম্ভব নয় যদি ওই তথ্য ইনফরমেশন যদি না থেকে থাকে। ঠিক তারই পুনরাবৃত্তি আমরা দেখলাম আজ জামাত আমিরের কথার মাধ্যমে বা ইলিয়াস হোসেনের ওই ফেসবুক পোস্টের মাধ্যমে আমরা জানলাম। এই আশঙ্কা আমরা বারবার করে আসছিলাম এবং আমরা এটি জানতাম। নির্বাচনে যে পরিমাণ জালিয়াতি হয়েছে, যে পরিমাণে ভোট কারচুপি হয়েছে, এটাকে ভোট কারচুপি না, ভোট ডাকাতি। আর সেই ডাকাতির পরেও এরপরে আবার ব্ল্যাকমেইল করে ক্ষমতা। এইটা পৃথিবীর ইতিহাসে এই সরকার, এই নির্বাচন ব্যবস্থা, এই ইলেকশন কমিশন, এটা এমন কালো অধ্যায়ে লেখা থাকবে। আমি সকালের ভিডিওতে বলেছিলাম যে সারা জীবন সরকারি দলকে এই অভিশাপ তাদেরকে বয়ে বেড়াতে হবে। এই অভিশাপ তাদের জীবনেও পিছু ছাড়বে না। সেই 1990 সালে যখন এই প্রজন্মের প্রথম ইলেকশন অনুষ্ঠিত হয়, তখন প্রধান প্রতিদ্বন্দ্বী দল ছিল বিএনপি এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ। সেই নির্বাচনে আওয়ামী লীগের বিজয়টা প্রায় নিশ্চিত ছিল। তা সত্ত্বেও কি ঘটেল আওয়ামী লীগ বলতেই পারবে না। নির্বাচনের শেষ হওয়ার পর নির্বাচনের প্রার্থীরা, এমপিরা গরুই জবাই করে তারা ফলাফল গণনার জন্য টেলিভিশনের সামনে বসেছিল। সকালে উৎসব করবে, প্রচুর পরিমাণ গরু দিয়ে খানাদানা করে শপথ নেয়ার জন্য তারা সংসদে যাবে। কিন্তু রাত যত গভীর হচ্ছিল, আওয়ামী লীগের পরাজয় ততই স্পষ্ট হয়ে উঠছিল। সেই নির্বাচনে আওয়ামী লীগ মাত্র 68 পার্লামেন্টারি পার্টিসিপেটরি আসন পায়, অর্থাৎ 68 জন তাদের এমপি হয়। জিতে গিয়েছে কে? খালেদা জিয়া। অথচ নির্বাচনের 15 দিন আগ থেকে শেখ হাসিনাকে সবাই প্রধানমন্ত্রীর মতোই সম্মান করতেছিল, যে সে তো ক্ষমতায় আসতেছে, এটা নিশ্চিত। আর খালেদা জিয়া যেখানেই যেত খুবই সাদামাটা 2 জন পুলিশ এরকম। আর শেখ হাসিনার সাথে আর্মি, ডেপ্লয়, এসএসএফ সব কিছুই থাকতো। কিন্তু ক্ষমতা আল্লাহর এক অপরিসীম রহস্য। তিনি শেখ হাসিনাকে ক্ষমতা দেন নাই, দিয়েছেন তখন খালেদা জিয়াকে। খালেদা জিয়া যখন বিজয় অর্জন করলেন, তখন শেখ হাসিনা অভিযোগ তুলেছেন, সাথে সাথে হরতাল দিয়েছেন এবং অভিযোগ তুলেছেন সূক্ষ্ম কারচুপি হয়েছে। কিন্তু বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সবচাইতে সুন্দর গ্রহণযোগ্য ইলেকশন হয়েছিল ওই নির্বাচনটাই। এরপর 1996 সালে যখন ইলেকশন হয়, তখন আওয়ামী লীগ জিতেছিল। তখন আবার খালেদা জিয়া অর্থাৎ বিএনপি অভিযোগ করেছিল যে ভোট ডাকাতি হয়েছে। আবার 2001 সালে বিএনপি ক্ষমতায় আসলো, তখন ঠিক হাসিনা একইভাবে অভিযোগ করেছিল। এবং 2008 সালে একই ঘটনা ঘটেছিল 29শে ডিসেম্বর। কিন্তু এই যে 2026 সালের 12ই ফেব্রুয়ারি যে ইলেকশনটি হলো, এই ইলেকশনের কারচুপি অতীতের ইলেকশনগুলোর কারচুপি কোনোভাবেই সমানভাবে তুলনীয় নয়। কারণ হলো, এখনকার মতো যে আমরা যাদেরকে, এই দেশের মানুষ যাদেরকে উগ্র বলে, মোবাইল জেনারেশন বলে, অসভ্য তরুণ প্রজন্ম বলে, আমি 1000 এরকম কোটি কোটি এরকম অসভ্য চাই। এরকম অসভ্য এই দেশের জন্য ভালো। স্পষ্ট কথা বলবে, রাগ ডাকে প্যাঁচ গোছ করে কথা বলবে না। প্যাঁচ করে কথা বলা মানুষ কখনোই স্বচ্ছ হতে পারে না। এই যে 12ই ফেব্রুয়ারি যে ইলেকশনগুলো হলো, যতগুলো ভোট শিটে এবং ব্যালট শিটে বিএনপির ভোটের কাটছিট পাওয়া গিয়েছে, রিপেয়ারিং করা হয়েছে, ওভাররাইটিং করা হয়েছে, সবগুলো ভ্যালিড শিট, ভোট শিট বিএনপির।
এতই যদি ভুল হয় তাহলে তো জামায়াতেরও 2-4টা ব্যালট শিটে বা ভোট শিটে ভুল হবার কথা না। কিন্তু জামায়াতের কোনো ব্যালট শিটে ভুল হয় নাই, সব ব্যালট শিট ভুল হইল বিএনপি। ব্যালট শিট ভুলটা কেমন হয়েছে বলেন? 268, 268। এখন কি করলো? 8টাকে সবার আগে নিয়ে এসেছে, 2 সবার পরে নিয়ে গেছে, 268 হয়ে গেল 862। এভাবে প্রায় সহস্রাধিক কেন্দ্রে বিএনপি এগিয়ে ছিল এবং এই এগিয়ে থাকাটাই তাদের বিজয়টা নিশ্চিত করেছে, 1 নাম্বার। দ্বিতীয়ত হলো, আপনারা খেয়াল করেছেন 8টা 20 মিনিটের পর একযোগে প্রায় 7,000 কেন্দ্র 90টি আসনের ফলাফল বন্ধ হয়ে যায়, স্থগিত হয়ে যায়। প্রায় 1.5 ঘন্টা পর হুটহাট করে রেজাল্ট দেওয়া শুরু হয়ে যায়। যেমন আমাদের ক্যান্টনমেন্ট আসন মানিকদি বা ইসিবি কালশি, ঢাকা ভিআইপি আসন, তারেক রহমানের সাথে জামায়াতের কম্পিটিটর কে ছিল? একেএম খালিদুজ্জামান। তারেক রহমানের সাথে প্রতিদ্বন্দ্বিতা, তাহলে কেমন হবার কথা? সেখানে তারেক রহমানের চাইতে প্রথম 2 ঘন্টা এগিয়ে ছিল খালিদুজ্জামান, মানে তারেক রহমান পিছিয়ে আছে, হেরে যাচ্ছে। 8টার পরে হুট করে বলে দেওয়া হলো তারেক রহমান জিতে গেছে 3000 ভোটে মাত্র। তো এই যে নাসির উদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলাম, জেএনজি যে জেনারেশন আছে, সাদেক কায়েম, তারা কিন্তু এসব ফাঁস করে দিচ্ছে। নির্বাচনের ভুয়া তথ্য উপাত্ত খবর যে চুরি হয়েছে, অগৌরবজনক লজ্জাজনক ভোটের মাধ্যমে তারা যে নির্বাচনে বিজয়ী হয়েছে তা কিন্তু মানুষের সামনে প্রকাশ করে দিচ্ছে, স্পষ্ট করে দিচ্ছে জেএনজি জেনারেশন। এই কারণে বলছি, এরকম 1000 অসভ্য আমার দরকার, লক্ষ লক্ষ অসভ্য দরকার, যারা স্পষ্ট করে দিবে, মানুষের মুখোশকে খুলে দিবে। এইসব তরুণ প্রজন্ম ভাই, শেখ হাসিনার মতো দুর্দান্ত প্রতাপশালী যে বলেছে এই বাংলাদেশ আমার বাপ এদের স্বাধীন করেছে, যে কথায় কথায় মানুষকে গুম করত, খুন করত, বাংলা সিনেমার অকল্পনীয় কাহিনীর মতো মানুষকে আয়না ঘরে নিয়ে বন্দি করত, সেগুলো সব ফাঁসেই শেখ হাসিনাকে তাড়িয়ে ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছে শত্রুদের দেশে, ষড়যন্ত্রকারীদের দেশে। তার যদি আল্লাহর ক্ষমতা, এটা দেখেন, শেখ হাসিনার হাতের আর্মি, পুলিশ, বিএসএফ, বিডিআর, আনসার, এনএসআই, ডিজিএফআই, সবগুলো বাহিনী সে তার দলীয় লোকদেরকে বসিয়ে শক্তপোক্ত করে বসেছে। কিন্তু এত কিছু দিয়েও কিন্তু ক্ষমতা রাখা যায় না। আল্লাহর একটা কোরআন শরীফের একটা আয়াত আছে আল ইমরানে, অতুয়েজ্জু মান্তা সাউ অতুজেল্লু মান্তা সাউ, মানে কি? আমি যখন যাকে খুশি ইজ্জত দিব, সম্মান দিব, যখন যার কাছ থেকে খুশি ইজ্জত কেড়ে নিব। অতুয়েজ্জু মান্তা সাউ অতুজেল বেয়াধিকার খায়ের ইন্নাকা আলা কুল্লি শাইইন কি তুলিজু বিফিল নাইর অতুলিজু ফিন নাহার অতুয়েজ্জু। আমি যখন যাকে খুশি ক্ষমতা দেই, যখন যার কাছ থেকে খুশি ক্ষমতা কেড়ে নেই। এই কারণে হাসিনা তার ওয়াকার, খুনি ওয়াকার, আপনার ডিজিএফআই, এনএসআই, পুলিশ, হ্যাঁ, সব বাহিনী তার হাতে থাকা সত্ত্বেও আল্লাহর নির্মম পরিহাস, সে ক্ষমতা ধরে রাখতে পারেনি। আল্লাহ এই ক্ষেত্রে কাদেরকে ব্যবহার করেছে? এই ছোট ছোট ছেলেদেরকে ব্যবহার করেছে। জেনজি, নাহিদ, আসিফ, হাসনাত আব্দুল্লাহ, মাহফুজ, সাদিক কায়েম, মঞ্জুর এলাহি, মঞ্জুরুল আলম, জাহিদুর রহমান, এসব ইয়াং টকবগে সুন্দর স্মার্ট ছেলেদেরকে ব্যবহার করেছে আল্লাহ ফেরেশতার মতো করে। নয়তো এদের হাতে কি একটা লাঠি ছিল, একটা অস্ত্র ছিল? ভয়ে সে পালিয়েছে। আরো ধীরে ধীরে শেখ হাসিনা সবকিছু তো ফাঁস হয়েছে, সে পালিয়েছে। আরো ধীরে ধীরে বিএনপি আওয়ামী লীগের মতো খারাপ না, তারপরও বিএনপি যদি সে তার সঠিক পথে ফিরে না আসে, সে তছনছ হয়ে যাবে। এটা তো আল্লাহরই ওয়াদা
মানুষের সামনে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।